সবাইকে শুভেচ্ছা জানিয়ে দুটো কথা বলবো। প্রথমেই যে কথাটি আমি বলতে চাই সেটি হলো যে রাজনীতিতে নিয়ম হচ্ছে বিভিন্ন দল যখন বিভিন্ন ব্যক্তিকে নমিনেশন দিয়ে থাকে যে কোনো পদের জন্য, সেটা পার্লামেন্টারি পদের জন্য হোক, মেয়র পদের জন্য হোক, তখন যারা প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্ষমতা রাখে তাদেরই নমিনেশন দেওয়া হয়। কিন্তু এই ঢাকা সিটি নির্বাচনে এবার দেখলাম যে বিএনপি যে দুজন ক্যান্ডিডেটকে নমিনেশন দিয়েছে তারা ভীষণভাবে অসম। প্রথমে আসি দক্ষিণের কথায়। তারা এমন একজন ব্যক্তিকে নমিনেশন দিয়েছে যার পিতৃ পরিচয় ছাড়া অন্য কোনো পরিচয় নেই। অন্যদিকে আমি এই জন্য বলছি এটা, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ক্যান্ডিডেট ব্যারিস্টার ফজলুর তাপস একজন অত্যন্ত অসাধারণভাবে সফল একজন আইনজীবী। যারা আইন আদালতের সাথে পরিচিত আছেন তারা সকলেই জানেন যে অল্প সময়ের মধ্যে ব্যারিস্টার তাপস কত উপরে উঠে গেছেন একজন আইনজ্ঞ হিসাবে। ওনার সম্পর্কে আরো কথা হলো যে উনি 3 বারের নির্বাচিত সংসদ সদস্য এবং অত্যন্ত জনপ্রিয়। ধানমন্ডি এলাকায় গেলে যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন দলমত নির্বিশেষে সবাই তাপস সাহেবের প্রশংসায় কিন্তু পঞ্চমুখ। এবং সবচেয়ে বড় কথা, তাপস সাহেব একজন ক্লিন ইমেজের ব্যক্তি, তার কোনো বদনাম নেই, সুনামি আছে। এবং আরেকটা কথা, এগে দলমত নির্বিশেষে উনি আইনের মধ্যে থেকে সব মানুষকে সাহায্য করার চেষ্টা করেন। তার কাছে সকলেই যান এবং সবাই একটি কথা বলে থাকেন যে উনি উপকার করার চেষ্টা করেন। এখানে আরেকটি কথা প্রাসঙ্গিক, যে কথাটি বিভিন্ন বক্তা বলেছেন, বিশেষ করে কামাল সাহেব বলেছেন, মাসুদ কামাল সাহেব বলেছেন সততার কথাটা। দল তাকে নমিনেশন দিয়েছে এই কারণে যে এর আগে তো সাইদ খোকন সাহেব ছিলেন, কিন্তু সাইদ খোকন সাহেব সম্পর্কে কিছু কথাবার্তা যেহেতু এসছে, তারপরেই কিন্তু দল সিদ্ধান্ত নিল না এমন একজনকে দিতে হবে নমিনেশন যার সম্পর্কে কোনো ধরনের কোনো কথা নেই, যার গায়ে কোনো দুর্গন্ধ নেই, যার গায়ে কোনো দাগ নেই, অর্থাৎ ক্লিন ইমেজের একজন মানুষ। নাইম ভাই বলেছেন, নাইম ইসলাম খান সাহেব, যে তারই মেয়র হওয়া প্রয়োজন যিনি বা যে কোনো গণপ্রতিনিধিত্বের পদে যাওয়া উচিত যিনি সেলফ মেড, অর্থাৎ নিজে থেকে বড় হয়েছেন। সেইখানেও কিন্তু আমরা দেখতে পাই যে উনি যদিও বঙ্গবন্ধুর ভাগিনার ছেলে, কিন্তু তিনি একজন এতিমের ছেলে। কিন্তু তার শৈশবকাল কেটেছে ৭৫-এ, যখন তার বয়স ৩ বছর তখন তার পিতাকে হত্যা করা হয়েছে। এরপরে থেকে উনি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কিন্তু বড় হয়েছেন, কারণ ৭৫-এর খুনিরা তাকে সুখে থাকতে দেয়নি। ওই অর্থে উনি সম্পূর্ণভাবে একজন সেলফ মেড ম্যান হিসেবেই উনি আজ আইন জগতের সর্বোচ্চ শিখরে উঠতে পেরেছেন। আমি এই জন্য বলছি, আমি একজন প্রাক্তন বিচারপতি হিসাবে আমি কথা বলতে পারি আপনাদের যে তাপসের যে অ্যাডভোকেসি অসাধারণ। উনি অনেক সিনিয়র ব্যারিস্টারকে ডিঙিয়ে গেছেন কিন্তু। এবং আরেকটি ইনফরমেশন আমরা আপনাকে দিতে পারি, সেটা হলো যে ৫-৬ জন আইনজ্ঞ টপ ট্যাক্স পেয়ার, ইনকাম ট্যাক্স পে করে থাকেন, তাপস সাহেব, ব্যারিস্টার তাপস কিন্তু তাদের অন্যতম। অত্যন্ত কর্মঠ একজন মানুষ, ইংরেজি ভাষায় যাকে বলা হয় ওয়ার্কাহলিক, ২৪ ঘন্টা কাজ করে থাকে। এই হচ্ছে তার অবস্থা। অন্যদিকে ইশরাক সাহেব, তার নিজস্ব কোনো পরিচয় নেই, পিতৃ পরিচয় ছাড়া কোনো কাজে তার পরীক্ষিত না। তাপস সাহেব যেমন পরীক্ষিত, সেই ধরনের কোনো পরীক্ষায় উনি আজ পর্যন্ত আসতে পারেননি, কারণ উনি তার পিতৃ পরিচয়ে কিন্তু এগোচ্ছে। তার সম্বন্ধে আরেকটি কথা আছে, তিনি নাকি শিবিরের স্লিপিং সেলের সদস্য। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যদি দেখি পারিবারিক ঐতিহ্য,
যে কথাটি কামাল সাহেব বলেছেন যে তার বাবার একটি বিশাল ব্যবসা ছিল, অথচ সেখানে তার নাম ছিল না, এবং তার ছেলে ছিল সেখানে ডিএমডি। এই যে কথাগুলো, সততা তো অত্যন্ত প্রয়োজনীয় একটি ফ্যাক্টর। যিনি নগরপাল হবেন তাকে তো একেবারে ধোয়া তুলসী পাতা হতে হবে অথবা কাছাকাছি হতে হবে। সেখানে তার পিতাও কিন্তু দুর্নীতির দায়ে সাজা প্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। এখানে একটি কথা আমি বলতে চাই যে তার খোকা সাহেবের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ছিল সেটা সত্য না হলে উনি নিশ্চয়ই দেশে এসে তার মামলায় তিনি নিজের আত্মপক্ষ সমর্থন করতেন, কিন্তু উনি করেননি, তিনি পালিয়েই ছিলেন। সেটা থেকে আমরা ধরে নিতে পারি যে তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ ছিল সেটা সত্য ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি একজন পরীক্ষিত মানুষ, ফজলুর তাপস, 3 বারের এমপি। তার সাফল্য আমরা দেখতে পাচ্ছি আইনের জগতে, তার সাফল্য আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্টের সদস্য হিসাবে। এখন যে ব্যক্তি আইনে সফলতা অর্জন করতে পেরেছেন, যে ব্যক্তি রাজনীতিতে সফলতা অর্জন করতে পেরেছেন, তিনি মেয়র হলেও সফল হবেন, এটাই কিন্তু স্বাভাবিক, এটাই নিয়মের কথা। এখন নর্থের ব্যাপারেও আমি যেটা বলেছিলাম যে বিএনপি যে দুজন ক্যান্ডিডেট দিয়েছে তারা দুজনই আওয়ামী লীগের ক্যান্ডিডেট তুলনায় অসম। তারা দুজন অসম মানে এই এতটুকু অসম যে তারা আওয়ামী লীগের ক্যান্ডিডেটের সামনে দাঁড়াতেই পারেন না। তো নর্থের ব্যাপারে আসি, এখানেও আতিকুল ইসলাম সাহেব কিন্তু একজন সেলফ মেড ম্যান, তার বাবা এসপি ছিলেন, আমি জানি সেটা, কিন্তু একজন এসপি হিসাবে যারা সৎ জীবন যাপন করেছেন তারা তো খুব অ্যাফ্লুয়েন্ট বা প্রাচুর্যের মধ্যে দিয়ে বড় হন না। উনিও ওই অর্থে কিন্তু সেলফ মেড একজন মানুষ, আজকে একজন বড় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার পরিবার, তার বড় ভাই আমাদের প্রাক্তন মাননীয় প্রধান বিচারপতি তফাজ্জল ইসলাম সাহেব একজন অত্যন্ত সফল প্রধান বিচারপতি ছিলেন। খুব বেশি দিন হয়নি উনি অবসরে গেছেন। অত্যন্ত সফল প্রধান বিচারপতি ছিলেন, যাকে সর্বজন শ্রদ্ধা করে। ওদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, আইনের জগতে অ্যাডভোকেটদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ। এবং যেটা আগে আপনারা শুনেছেন, উনি কিন্তু বঙ্গবন্ধু মামলার, হত্যা মামলার রায়টি উনি দিয়েছিলেন। ওনার এই সাফল্যের ইতিহাস তার পুরো পরিবারকে তার সাফল্যের ইতিহাস থেকে বোঝা যায় যে তার পুরো পরিবারই সাফল্যের বাহক। এরপরে আরেক ভাই যিনি চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম সাহেব, তিনি, তার সম্পর্কে আপনারা সকলেই জানেন। বিটিআর এর হত্যাকাণ্ডের পরে যখন বিজেপিকে সাজানোর প্রয়োজন হলো তখন উনি বিজেপির প্রধান ছিলেন এবং একটি সফল বাহিনী হিসাবে উনি বিজেপিকে প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং তার পরিবারেও কিন্তু রয়েছে সাফল্যের ইতিহাস। তারপরে আসি আতিকুল ইসলাম সাহেবের নিজের ব্যাপারে। উনি বিজিএমই এর প্রধান ছিলেন, সেখানে কিন্তু সাফল্যের ইতিহাস রয়েছে। উনি একজন সফল ব্যক্তি হিসাবে বিজিএমই কে দাঁড়া করতে পেরেছেন, বিজিএমের অবস্থান উনি পাকাপোক্ত করেছেন। তারপরে আসি তার বর্তমান অবস্থান। উনি 9 মাস, খুব বেশি দিন নয়, উনি 9 মাস মেয়র হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন। সেখানেও কিন্তু আমরা দেখতে পাই অনেক সফলতার কথা। ফজলুল হক সাহেব বলেছেন, শেরে বাংলার নাতি, উনি বলেছেন যে মহাখালী বাস স্ট্যান্ডটি সরানো অপরিহার্য। আমি এটার সাথে সম্পূর্ণ একমত। ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ কিন্তু এই মহাখালী সহ অন্যান্য বাস স্ট্যান্ডগুলো। আতিকুল ইসলাম সাহেব অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে উনি মহাখালী বাস স্ট্যান্ড সরাবেন এবং যদি মেয়র হন, এবং সরাবেন এমন জায়গায় যাতে অন্যান্যদের, বাস চালকদের, বাস মালিকদের সহ অন্যান্যদের কোনো অসুবিধা না হয়। আমি একটা কথা বলবো, উনি যেসব প্রতিজ্ঞা করেছেন তার সবগুলো কিন্তু উনি রক্ষা করেছেন। আমরা একটি ঘটনার কথা বলে করতে চাই। যখন যমুনা ফিউচার পার্কের সামনে একটি ছেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ ত্যাগ করেছিল,
তারপরে কিন্তু উনি এখানে একটি ওভারব্রিজ তৈরি করে দিয়েছেন। এটা তার সাফল্যের একটা বড় নিদর্শন। মশার ব্যাপারে উনি যখন এলেন, যখন মশা ডেঙ্গু মহামারী ছড়িয়ে দিল, তখন উনি পরীক্ষা করলেন যে এটি কেন কাজ করছে না। উনি দেখতে পেলেন যে আগে যে ওষুধগুলো আনা হয়েছিল সেই ওষুধগুলো ছিল অকার্যকর। এই আগের ঔষধ যারা সরবরাহ করেছে সেই কোম্পানিকে উনি কালো তালিকাভুক্ত করে দিয়েছেন। এটা কিন্তু প্রমাণিত কথা, সত্য কথা। কালো তালিকাভুক্ত করে দিয়েছেন এবং নতুন ঔষধ উনি আনয়ন করেছেন। উনি 1000 খানেক নতুন মেশিন আনয়ন করেছেন এবং শেষের দিকে ডেঙ্গু কিন্তু কমে গিয়েছে, মারাত্মকভাবে কমে গিয়েছে। উনি আপনার ম্যাজিস্ট্রেটদের নিয়োগ করেছিলেন যে যেসব বাড়িতে, যেসব এলাকায় পানি জমে থাকে, যেখানে মশার ব্রিডিং ক্ষেত্র, সেই সব দোষী ব্যক্তিদের যেন শাস্তি দেওয়া হয় এবং বেশ কয়েকজন মোবাইল ম্যাজিস্ট্রেট এই দায়িত্ব পালন করেছেন এবং যার ফলে ডেঙ্গুর পরিমাণ অনেকখানি কমে গেছে। উনি ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে রেট হোল্ডিং ট্যাক্স পেমেন্ট করার ব্যবস্থা করেছেন, কারণ হোল্ডিং ট্যাক্স পে করতে একটা যাতনা মানুষকে ভোগ করতে হতো, এখানে দুর্নীতি হতো। সেই দুর্নীতি সরানোর জন্য, কারণ উনি নিজে দুর্নীতির ঊর্ধ্বে, ওনার গায়ে কিন্তু কোনো দাগ নেই এবং উনিও কিন্তু সেলফ মেড ম্যান। নিজে, যেটা নজরুল ইসলাম খান সাহেব বলেছেন, নিজের থেকে বড় হয়েছে। তার বিপরীতে যে রয়েছে, উনি কিন্তু ইংরেজিতে যাকে বলে রূপার চামচ মুখে দিয়ে বড় হয়েছেন। A man brought up with a silver spoon in his mouth. অত্যন্ত ধনী বাবার ছেলে, নিজে অনেক ধনী। এবং আরেকটি কথা আমাদের মাহমুদ লিখে বলেছেন, একটা সেকেন্ড, কামাল সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে সত্যবাদিতার কথা। আমি 100% একমত যে ব্যক্তি নগরপালের দায়িত্ব, আমি নগর পিতার শব্দটা ব্যবহার করতে চাই না, আসলে শব্দটা হওয়া উচিত নগরপাল, নগরপালের দায়িত্ব পালন করবেন, তাকে অবশ্যই সত্যবাদী হতে হবে। এখানে আমরা কি দেখেছি, আপনারা বোধহয় অনেকেই কাল বা পরশু টেলিভিশনে দেখেছেন যে আমি বাধ্য হয়েছিলাম প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে যেতে। কেন বাধ্য হয়েছিলাম? আমার কাছে একটি সিঙ্গাপুর সরকারের জারিকৃত অফিসিয়াল ডকুমেন্ট আমার হাতে এসে পৌঁছেছে, যেটা থেকে আমি দেখতে পেয়েছি যে সিঙ্গাপুরে NFM এনার্জি কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি, যার বর্তমান মূল্য হলো $21 লক্ষ, সেই কোম্পানিতে 3 জন শেয়ার হোল্ডারের মধ্যে তাবিদ আউয়াল সাহেব একজন, অথচ ওনার ওখানে 34% শেয়ার হোল্ডিং রয়েছে কোম্পানিতে। কিন্তু এই কথাটি উনি তার হলফনামায় প্রকাশ করেননি। এটা কিন্তু অত্যন্ত সত্য কথা। আমরা এটা নিয়ে গিয়েছিলাম সিইসির কাছে, আমি গিয়েছিলাম, উনি কিন্তু এটার প্রতিবাদ করেননি। উনি বলেননি যে না, এই কথাটা সত্য নয়। এটা যদি সত্য না হতো তাহলে নিশ্চয়ই এতদিনে উনি বলতেন যে এটি রাবিশ, এটা সত্য কথা নয়। তো উনি যেহেতু চেপে গেছেন, এই কথাটা অবশ্যই সত্য। কিন্তু তার চেয়ে বড় সত্য হলো উনি তার হলফনামায় এই কথা উল্লেখ করেননি। এখানে দুটো ব্যাপার জড়িত আছে। একটি হলো হলফনামায় উল্লেখ না করা কিন্তু ডিসকোয়ালিফিকেশন, অর্থাৎ হলফনামায় কোনো ক্যান্ডিডেট যদি তার সমস্ত সম্পদের উল্লেখ না করে, তাহলে উনি ক্যান্ডিডেট হিসেবে কোয়ালিফাইড নয়, উনি অযোগ্য হয়ে যান। তো ঘটনাটা ঘটেছে, আমরা মাত্র 2 দিন আগে এটা পেয়েছি। সময়ের সংকীর্ণতার কারণে এটা এখনো ওই পর্যায়ে, মানে ওই অবস্থায় যেতে পারেনি আমরা। কিন্তু ফ্যাক্ট ইজ যে উনি যদি নির্বাচিত হন, আপনারা এটা খেয়াল রাখবেন, উনি যদি সত্যি সত্যি নির্বাচিত হন এবং যদি প্রমাণিত হয় যে উনি মিথ্যা তথ্য দিয়েছিলেন বা তথ্য গোপন করেছিলেন তার হলফনামায়, তাহলে তিনি কিন্তু তার সিট হারাবেন, অর্থাৎ আবার নতুন করে এখানে নির্বাচন হবে। এবং আমরা যেহেতু উনি অস্বীকার করছেন না,
আমরা ধরে নিতে পারি যে তার বিরুদ্ধে এই অভিযোগটি সত্য। এবং আমি আরেকটা কথা বলতে চাই, যে ডকুমেন্ট আমার হাতে এসে পৌঁছেছে, সেই ডকুমেন্টটি সিঙ্গাপুর সরকারের সরকারি কর্তৃপক্ষের জারিকৃত ডকুমেন্ট। সেখানকার কোম্পানি যে অথরিটি রয়েছে, সেই অথরিটি কর্তৃক জারিকৃত ডকুমেন্ট। সেই ডকুমেন্টটি আমি সাংবাদিকদের দিয়েছি, আমি নিজে দেখেছি। আমি নিজে নিশ্চিত না হলে অবশ্যই আমি নির্বাচন কমিশনে যেতাম না। এটি অত্যন্ত খাঁটি একটি ডকুমেন্ট। অর্থাৎ উনি এবং আরেকটি কথা, হলফনামায় মিথ্যা কথা বলাও কিন্তু একটি ফৌজদারি অপরাধ। তো উনি একদিকে অপরাধ করেছেন, আরেকদিকে নিজেকে অযোগ্য বলে প্রমাণিত করেছেন। যার জন্য যেটা আমি বলতে চাই, হয়তো এই সময় তাকে তার প্রার্থীটা সরানো সম্ভব নয়, যেহেতু সময় নেই, কিন্তু নির্বাচিত হলে কিন্তু এই প্রস্তাবে থেকে যাবে। উনি সম্ভবত না, উনি নিশ্চয়ই, এটা যদি প্রমাণিত হয় যে উনি মিথ্যা ভুল তথ্য দিয়েছেন, তাহলে নিশ্চয়ই তার সিট খালি হয়ে যাবে এবং নতুন করে নির্বাচন হবে। তো যে ব্যক্তি এই ধরনের মিথ্যাচার করতে পারে, এখানে আমি একটু মানিক স্যারের কাছে আরেকটা জিনিস জানতে চাই। এই তথ্য যদি